তুমি যেন বিলের জলে সত্য ফোটা এক পদ্ম, হোক না তোমার মতিগতি অল্প স্বল্প ছদ্ম। তুমি আমার অবসরের লুকানো দীর্ঘশ্বাস, ভালো রব যদি পাই তোমাকে পাওয়ার আশ। তোমাকে চাই বলি কেমনে, আমি যে ছোট বাবু, দিতে পারি না ব্যক্তিত্ব বিসর্জন, হচ্ছি রোজ কাবু। জানি না কেন হারাই আমি তোমার রূপের মায়ায়, পেলে তোমায় যত্ন করব, রাখবো বুকের ছায়ায়। আমায় ডেকেছেন ছোট বাবু? শায়েরের সম্বিত ফিরে এলো। সে হুঁ করেই চঞ্চল উদ্বেলিত স্বরে বলল, স্যুপ খেতে চাই, ভুলে গেলে মায়া? আপনি তো বলেননি আজকের আগে। বাহ, আমি চাইলে খাওয়াবে, নয়তো নিজ থেকে খাওয়াবে না, তাই না? মায়া বলল, কাল সকালেই পাবেন। ওকে, তুমি নিয়ে এসো। ও হ্যাঁ, পড়াশোনার কি খবর? তোমার মায়ের সাথে কথা হচ্ছে তো? জি ছোট বাবু, পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আম্মার সাথেও কথা হচ্ছে মাঝে মাঝে আন্টির মোবাইল দিয়ে। তোমার মাকে একবার এসে বেরিয়ে যেতে বলো আমাদের বাড়ি থেকে। ওনার মেয়েটা কোন পরিবেশে আছে, কাদের সান্নিধ্যে আছে, ওনার দেখার সেই অধিকার রয়েছে। বলবো তাহলে এবার। ওহো, তোমার হাতে তো মোবাইল নেই। তোমাকে একটা মোবাইল গিফট করব আমি। তুমি এখন এই পরিবারের একজন সম্মানিত সদস্য, হাতে ফোন না থাকাও বেমানান। লাগবে না ছোট বাবু। বলে মায়া লাজুক মুখে বের হয়ে গেল। শায়ের নিজের অজান্তেই রোমাঞ্চিত হয়ে উঠল। এলোমেলো ভাবনায় মগ্ন হয়ে গেল বিছানায় উপুর হয়েই। পরের দিন সকালে সবার নাস্তা শেষে মায়া চিকেন স্যুপ নিয়ে যায় শাহেরের রুমের সামনে। শাহেরের অনুমতি নিয়ে রুমে গেল মায়া। টেবিলের উপর স্যুপের বাটিটি সযত্নে রাখল। মিষ্টি কণ্ঠে বলল, ছোট বাবু নিন। ধন্যবাদ মায়া, দাঁড়াও কমপ্লিমেন্ট নিয়ে যাও। শাহের গরম গরম স্যুপ মুখে দিয়েই চোখের পাতা বুজে ফেলল। জাস্ট ওয়াও মায়া, হেব্বি স্বাদ। আজ ক্লাস আছে তোমার? জি ভাইয়া, যাই আমি। যাও এখন। মায়া চলে গেলে শাহের বিড়বিড় করে কাব্যে সুরে বলল, অজুহাতে আনতে চাই তোমায় কাছে, বাহানায় চলে যাও বলো কাজ আছে। সম্মুখে রাখি তোমায় নানান কথার ছলে, গোপনে পুড়িয়ে আমি বলতে কিছু পারি না বলে। এদিকে মায়া শিকারীর ন্যায় সুযোগ খুঁজছে মহলের পিছনে যাওয়ার। বাহানা রেডি করে এক দুপুরে চলেও গেল। বাঁশের বেড়া কাঠ সরিয়ে ধুলাবালির আস্তরণ ও মাকড়সার জালে পরিপূর্ণ দরজাটা ধরে দেখল। এই দরজাটা কি কাজে আসে ঘরের, সে বুঝে উঠছে না। তবে বহু মাস এই দরজা উন্মুক্ত হয়নি তা বোঝা গেল। নাকি এদের গুপ্তধন এটার ভিতরেই? মহলের ভিতরে থেকে তো এই দরজার হদিশ পাওয়া গেল না। মায়া ঠিক করলো এভাবে নিজে নিজে রহস্য উদ্ঘাটন করতে গেলে এক জনমেও পারবে না, বরং তারা টের পেলে জানটাও যাবে। এর চেয়ে ঢের ভালো মহলের এমন কারো সাথে হাত করা, যার থেকে সে সঠিক কিছু জানতে পারবে। আঞ্জুমান জুবায়েরকে ডেকে বলল, খেয়াল করলাম মায়া মেয়েটার সামান্য কয়টা পোশাক, ওকে নিয়ে কিছু কেনাকাটা করে দে। আম্মা, আমি ব্যস্ত অন্যদিকে। শাহের কি আদেশ করেন? ওর মেজাজ যে চড়াই থাকে, মায়ার বিষয়ে কিছু বলা যাবে? তুই বল। তাহলে বোনকে বলেন আপনি। আচ্ছা বুঝলাম, তুই যা। জুবায়ের চলে যায়। সে বেমালুম ভুলে গিয়েছে কুমকুমের বলা বিষয়টা। মহলের সামান্য কর্মচারীর মৃত্যু নিয়ে ঘাটাঘাটির মানসিকতা তার নেই। এটা তার কাছে অনাবশ্যক মনে হয়। পরের দিন শাহের আঞ্জুমান আরার রুমে এসে বলল, আম্মা, মায়াকে একটা মোবাইল কিনে দিলে কেমন হয়? কলেজে নিবে না, বাসায় থাকবে মোবাইল। এতে সে তার মা ও নিকটজনের সাথে মন চাইলেই কথা বলতে পারবে। আঞ্জুমান আরা পুত্রের কথায় সন্তুষ্ট প্রকাশ করলেন। বললেন, বাবা, উত্তম চিন্তা তোমার। ওকে কিছু পোশাকও কিনে দাও। ঘুরে ফিরে 3-4টি পোশাক পরিধান করে মেয়েটি। নিজেই লজ্জিত হই, যেখানে আমাদের দাসীরাই বেহিসেবি পোশাক পরিধান করে। ও নো, তাই নাকি আম্মা? তো আরো আগে বলেননি কেন? সেই অবকাশ আছে? জুবাইর পারবে না, পাতেন হানি পড়ে গেল। তোর যেই তিরিক্ষি মেজাজ কিভাবে শুধাই? তাও ভুল বলেননি আম্মা। আচ্ছা, কালই আমি ওকে নিয়ে মার্কেটে যাব। আঞ্জুমান অবাকের সপ্তাকাশে পৌঁছে গেল শাহের কথা শুনে। মায়ের মতো মেয়েকে সঙ্গে নিয়ে শাহের মার্কেটে যাবে, এ যেন তার কাছে অলৌকিক বিষয়। সেদিন বিকেলে মহলের মূল ফটকে হৈহুল্য শোনা গেল। সবাই ছুটে গেল গেটের কাছে, মূল ব্যক্তিরা ছাড়া। দেখা গেল পাশাপাশি একটি বাড়ির মানুষজনের জটলা। তাদের মাঝ থেকে কয়েকজন কন্দ্রণরত অবস্থায় বলল, আমাদের মাহবুব ভাই আকস্মিক মারা গিয়েছে। 2 দিন ধরে জ্বর, গা ব্যথা, শরীর জ্বালা পড়া ছিল। শুনলাম আপনাদের বাড়িতে থাকা মায়া নামের মেয়েটির সঙ্গে মাহবুব ভাইয়ের খুব
খাতির ছিল। মায়া যদি ওনার মৃত্যুর বিষয়ে কোনো কিছু বলতে পারতো। সব শত্রুমি ও কূটনৈতিক চাল মোহনের বিরুদ্ধে। ভাগো সব, ভাগো বলছি। সে আবল তাবল বকছ, যার মরণ যখন সে এমনিতেই মরবে, একটা উচিরা নিয়ে সে মরবে। এই বলে সিকিউরিটি গার্ড হারিস ও রুস্তম তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। তারা বলল, দয়া করে মায়াকে একটু ডেকে দিন, সত্য মিথ্যা ওনার মুখেই শুনি, তবে আমাদের স্বস্তি মিলবে। মায়াকে সবসময় মহলের যেই ব্যক্তিটি অনুসন্ধিসূত্র চোখে দেখে আসছে, সেই ব্যক্তি এদের কথাগুলো পাশে দাঁড়িয়ে শুনে নিল। সে মহলের অন্ধরে গিয়ে আড়াল হতেই মায়ের দিকে জলজল চোখে চেয়ে রইল। অপেক্ষা করবে সে আরও কিছুদিন। সংবাদটি গৃহ পরিচালিকার মাধ্যমে আঞ্জুমান আরাসহ মহলের সবাইরই কর্ণকুহরে প্রবেশ করতে কালক্ষেপণ হল না। আঞ্জুমান আরার নির্দেশে মিতের পক্ষের অভিযোগকারীদের মহলের বৈঠকখানায় ডাকা হলো। তারা কয়েকজন ভেতরে এলো। যেহেতু বিষয়টা ব্যক্তিগত নয়, পারিবারিক ইস্যু, সুতরাং সবাই সত্যিটা জানার অধিকার রাখে। আঞ্জুমান নিজেই মায়াকে সঙ্গে নিয়ে বৈঠকখানায় গেল। শাহের জুবায়ের থেকে শুরু করে মহলের সকল শ্রেণীর সবাই উপস্থিত। বাকি রইল না সেই ব্যক্তিটিও। সে নিরীহ ভঙ্গিতে বসে আছে শ্বেত পাথরের মেঝেতে, গলায় বরাবরের মতো গামছা ঝুলানো। সবার দৃষ্টি উপচে পড়া উৎসুক খেলা করছে। এমনিতেই মহলে মায়াকে নিয়ে কানাঘুষা প্রতিনিয়ত চলে অন্যদের মাঝে। কি করে মায়া মহল নামের বাড়িটায় উড়ে এসে জুড়ে বসে গেল সম্পূর্ণ অজানা একটি সাধারণ মেয়ে? সে কি মায়াবিনী নাকি ছলনাময়ী? শাহের গরম কণ্ঠে তাদের জিজ্ঞেস করল। মাহবুব ভাইয়ের মৃত্যুর সাথে মায়ের কি সম্পর্ক? দুজন বলে উঠল। মাহবুব ভাই আমাদের কাছে বলছিল টুকটাক ওর কথা। কি বলেছিল? বলছে মায়ামহল বাড়ির মায়া মেয়েটিকে ভালোবাসি আমি, তাকে বিয়ে করব আমি। ওই বাড়ির কার আত্মীয় শুনলাম মেয়েটি। আমরা বলছি সে আপনাকে পছন্দ করে। মাহবুব ভাই বলছিল করে না। করতে কতক্ষণ, ম্যানেজ করে ফেলবো। বুঝলাম না, মাহবুবের মারা যাওয়ার সাথে মায়া কিভাবে জড়িত? রুক্ষ স্বরে জানতে চাইল জুবায়ের। তাদের সাথের একটি ছেলে বলল, জড়িত না, আমরা কেবল জানতে চাচ্ছি মাহবুব ভাইয়ের ব্যক্তিগত কিছু কি জানা টানা কি না আসে। সামান্য কারণে ওনার মৃত্যু হলো। শাহের মায়ের দিকে তাকালো, কঠিন স্বরে জিজ্ঞেস করল, মায়া এদের বলা সত্যি? হ্যাঁ সত্যি। কতটুকু কি সব বলো এদের সামনে। মায়া আত্মবিশ্বাসী সুরে বলল, কিছুদিন ধরেই আমি কলেজ থেকে আসার সময় মাহবুব নামের উনি আমাকে বিরক্ত করত। আমি ওনাকে পছন্দ করতাম না, এটা বারবার বলেছি, তবুও জোর করে আমাকে দাঁড় করিয়ে নিত গলির ভেতরে। ভালোবাসি বলতো, হাত ধরার চেষ্টা করতো। শেষের দিন উনি জোর করে আমাকে ছুঁয়েছিল। তারপর বলল আঞ্জুমানারা। আমি ওনার হাত কামড়ে দিয়ে নিজেকে রক্ষা করেছি। শুনলে তো মায়ার কথা, এবার যেতে পারো তোমরা। রাগত কণ্ঠে বলল শাহের। তারা সবাই চলে গেল। আঞ্জুমানারা অন্যদের আদেশ দিল চলে যেতে। এরপর মায়াকে রুষ্ট কণ্ঠে বলল, তাহলে আমাদের জানাওনি কেন তুমি এসব? হিম্মত কি তোমার? একা একাই নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা। মায়া মিনমিনিয়ে বলল, আন্টি ভয়ে বলিনি, আমি একটা উটকো ঝামেলা আপনাদের লাইফে, এই ভেবে যদি আমাকে তাড়িয়ে দেন তাই। আঞ্জুমানারা মায়াকে বকাঝকা করে নিষ্কক্ষে চলে গেল। জুবায়ের জেদ করল মা ও ভাইয়ের উপর। কেন মায়াকে তারা আশ্রয় দিয়ে মহান সাজাতে গেল? একটা যুবতী মেয়ে বাড়িতে থাকলে বহুমুখী ঝামেলা হতেই পারে। আজ এরকম, কাল আরেক রকম, কিছু না কিছু ঘটবেই। শাহের ক্ষোভে ফুসে উঠল। রক্তচক্ষু নিয়ে মনে মনে বলল, ভাগ্যিস মাহবুব ভাই মরে গেল, নয়তো মায়াকে টাচ করার অপরাধে আমি মেরে ফেলতাম তাকে। মায়ের দিকে চেয়ে গমগমিয়ে বলল শাহের। তুমি আমার রুমে আসো। শাহেদের পিছু পিছু মায়া গুড়িসুটি পায়ে হেঁটে চলে গেল। শাহের রুমের দরজা ভেতর থেকে বন্ধ না করে চাপিয়ে দিল। নরম আরাম কেদারায় পা তুলে আরাম করে বসল। মায়া নার্ভাস হয়ে গেল। সংকীর্ণ মনে বলল, ছোট বাবু দরজা খোলা থাকুক, যদি কারোর প্রয়োজন হয় আসার। তুমি কেন এটা বলেছো তা বুঝতে পেরেছি আমি। ঠিক যেই কারণে তুমি এই কথাটা বলেছো, যদি সেই কারণগুলো ঘটে তার সমাধান আমিই দিব। অধর জুড়ে চওড়া হাসি দিয়ে বলল শাহের। মায়া বোকা চোখের চাহনিতে ফেলফেলিয়ে চেয়ে রইল শাহের চোখের দিকে। শাহের কথাগুলো তার কাছে বড় দুর্বোধ্য ঠেকল। শাহের তার সামনের চেয়ারটিতে মায়াকে বসতে আদেশ দিল। মায়া আড়ষ্ট হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। কানে শুনতে পাওনি তুমি? মায়া শাহের মুখোমুখি চেয়ারটায় গিয়ে দুই হাঁটু ঝুলিয়ে বসল। যথাসম্ভব মাথা ঝুঁকিয়ে রাখল মেঝের দিকে। এই তো সুবর্ণ সুযোগ নয়ন ভরে তোমাকে দেখার ভেবেই শাহের তৃতীয় নয়ন দিয়ে মায়ের আপাদ মস্তক আবিষ্ট চিত্রে নিবিষ্ট হয়ে দেখতে লাগলো। কামুক দৃষ্টি দিয়ে মায়ের রূপলাবণ্য নিংড়ে নিচ্ছে বহুদিনের ক্ষুধার্ত বাঘের ন্যায়।
এই কয় মাসে মহলের তাজা শাকসবজি, পুকুরের মাছ, পালা গরুর দুধ, পালা হাঁসের ডিম, পালা কবুতর, বাগানের ফলমূল, এমন সব নির্ভেজাল সব তাজা খাবারগুলো খেয়ে মায়া কিছুটা স্বাস্থ্যবতী হয়েছে। দেখতে যেমন লোভনীয় তেমনই অতি আকর্ষণীয়। তার যৌবন যেন উপচে পড়ছে ফুলে ফেপে ওঠা উত্তাল সমুদ্রের ঢেউয়ের ন্যায়। এই ঢেউয়ের প্রবল তেরে ফেসে যেতে চায় শাহের নামের যুবকটি, হতে চায় মায়ার গোপন প্রেমিক, পান করতে চায় মায়ার নিঠোল অঙ্গের আকণ্ঠ সুধা। শাহের গলা খাকারি দিয়ে মায়ার মনোযোগ আনলো নিজের দিকে। মায়া মাথা তুলে চাইল অন্যদিকে। কি বলি শোনো, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন থেকে কেউ কিছু বললে বা তুমি সমস্যা মনে করলে নিঃসংকোচে আমাকে বলবে। লুকিয়ে বাঁচতে পারবে না, তা তো দেখলেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, পরে আছে। কাল তো অফ ডে, তুমি সকালে নাস্তা খেয়ে রেডি হয়ে নিও। তোমাকে একটা মোবাইল ও কিছু ড্রেস কিনে দেবো, আম্মা বললো তাই। আর সেই মোবাইল দিয়ে প্রথম তোমার মাকে ফোন দেবে এবং তোমার মাকে সেখান থেকে একেবারে বিদায় নিয়ে চলে আসতে বলবে। আমি চাই উনি তার মেয়ের কাছেই থাকুন। মায়া বিষম খেল, বিস্মিত চোখে পলক তুলে চাইল শাহের দিকে। দৃষ্টি নামাও মায়া, প্রবলেম আছে। মায়া ফিক করে হেসে ফেলল। এই মেয়ে, হাসলে কেন? মায়া দৃষ্টি সরিয়ে বলল, আমার আম্মাকে আসতে বলছেন যে, সেই আনন্দে। কলেজে উঠে চালাক হয়ে যাচ্ছ না? আচ্ছা, আমার আম্মা যে একবারে চলে আসবে, আন্টির অনুমতি লাগবে না ছোট বাবু? একদম না, আমার ইচ্ছাই আম্মার ইচ্ছা। গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল শাহের। এবার যেতে পারো তুমি। মায়া চলে গেল মাকে কাছে পাবে বলে সুখ সুখ মনে। নিজে নিজে বলল, আমাকে তিনটে চিরকুট কে দিল তা আপনাকে জানাবো এবার ছোট বাবু। এদিকে সেই লোকটি থরথর করে কাঁপতে লাগলো। দেয়াল ধরে আস্তে আস্তে কোনোভাবে উঠে দাঁড়ালো। খাবড়ে গেল প্রচণ্ডভাবে। তোতলানো স্বরে গোপনে বলল, হে পরওয়ারদিগার, হে মাবুদ, তোমার লীলা খেলা সত্যি রহস্যময়। নইলে কিভাবে সম্ভব? কিভাবে যে মেয়েটির অস্তিত্বই নেই দুনিয়াতে, সে কিভাবে বেঁচে ফিরে? হ্যাঁ, কিভাবে এই মহলে ঢুকলো সে? নাকি আমার ভ্রম সবই? আমি দেখতে ভুল করছি, শুনতে ভুল করছি? আজকের এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? হ্যাঁ, গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে মাথা ডানে বামে ঝাঁকাতে ঝাঁকাতে সে চলে গেল বাগানের ভিতরের দিকে। আরও চিন্তা করতে লাগলো। মেয়েটির সাথে কথা না বলে আর উপায় নেই, তবে খুব সংগোপনে বলতে হবে। কায়রুস কি জানে হানিফ ও বাতিনের মৃত্যু সংবাদ? জানে কি মায়া মহলে মায়া নামের একটি কন্যার আগমনী বার্তা? পরের দিন সকালে নাস্তা সেরেই মার্কেটে মায়াকে নিয়ে গেল শাহের। ড্রাইভার বাদ দিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলো। মায়াকে পাশের সিটে বসিয়ে নিল। মায়ের পছন্দে মোবাইল, বেশ কিছু ড্রেস, হ্যান্ডব্যাগ, স্যান্ডেল, কসমেটিক্স, ঘড়ি, অর্নামেন্টস কিনে দিল। মায়া খুশিতে আত্মহারা। জীবনেই প্রথম একসঙ্গে এত বিপুল উপহার পেল সে। বাসায় ঢুকেই আঞ্জুমান আরার রুমে গেল। প্যাকেট থেকে সবকিছু বের করে আঞ্জুমান আরাকে দেখালো। আঞ্জুমান আরা খুশি খুশি ভাব নিয়ে সব দেখল নেড়েচেড়ে। তবে মনে মনে বেশ অসন্তুষ্ট হলো ছেলের উপর। ধনির পুত্র হয়ে মহলের সামান্য এক আশ্রিতা মেয়ের জন্য তার এত দায়িত্ববোধ, কর্তব্যবোধ, মানবিকতা, আন্তরিকতা যেন ভালো ঠেকছে না। একেবারেই বেমানান হয়ে যাচ্ছে। হাস্যকর ভীষণ। বিকেলের অবসরে শাহের মায়ের মোবাইলে সিম কার্ড ভরে সব ওকে করে নিল। নিজের কাছে অতিরিক্ত সিম ছিল বলে কিনতে হয়নি। মায়াকে পাশে বসিয়ে মোবাইলে সব বুঝিয়ে দিল। নিজের বিকাশ থেকে রিসার্চ করে দিল। ওয়াইফাই কানেক্ট করিয়ে দিল। ইমো, হোয়াটসঅ্যাপ খুলে দিল। তার নাম্বার সেভ করে দিল। তারপর বলল, যাও এবার তোমার মাকে ফোন দাও, আর প্রয়োজন মনে করলে আমাকে এনি টাইম ফোন দেবে। অবশ্যই ভালো করে বলবে তোমার মাকে যেন একেবারেই চলে আসে। মায়া চলে গেলে শাহের নিজের মাথার চুল খামচে দিয়ে ধরল। তার ঘাড়ের সমস্ত রগ দাপাদাপি শুরু করলো। দেয়ালের পিঠে হাত মুঠি করে সজোরে খুশি মেরে বসল। ব্যথা পেয়ে উহু করে উঠল। নিজে নিজে বলতে লাগলো, কি এক অসীম যন্ত্রণা হচ্ছে। ভাবছি আজ বলবো, কিন্তু পারলাম কই। আমার আবেগ পরাভূত হচ্ছে মহলের জমিদারি আর উঁচু নিচুর দাম্ভিকতায়। আর কত তীব্র দহনে এভাবে দিলে দিলে সে নিঃশেষ হয়ে যাব। কখনোই কি মায়াকে বলা হবে না ভালোবাসি, অনুভবের সমস্ত ঐশ্বর্য দিয়ে? তোমাকে চাই সব ছেড়ে ছুড়ে, আমার হয়ে যাও ভেদাভেদের দূরত্ব খুঁচিয়ে। হৃদয়ের অশান্ত ঝড় থামিয়ে দাও তোমার পবিত্র আলিঙ্গনে। মুখর করে তোলো আমার মন পাড়ের শান্ত পাখিটাকে। শাহের ধপাস করে উপর হয়ে বিছানার একপাশে পড়ে গেল। বিবেকের কাছে ধরাশায়ী খায়াল সে। পৃথিবীতে কাউকে কিছু বলতে চেয়েও বলতে না পারার যন্ত্রণার চেয়ে বড় কষ্ট আর কিছুতেই নেই। একটু একটু করে শাহেদের গোটা পৃথিবী দখল করে নিল অসাধারণ একটি মেয়ে।
যাকে নিজের অজান্তেই সে উন্মাদের মতো ভালোবেসে ফেলল, যার অবাধ আধিপত্য তার সারা হৃদয় জুড়ে। কিন্তু সে তাকে তা বলতে পারছে না, নিজের ব্যক্তিত্বের কাছে মাথা নত হতে পারছে না। কি করবে, কি করা উচিত তার? এমন মনস্তাত্ত্বিক সংকটে শাহের ভুগছে অহনির্ষ। দিবানিশি পড়ছে মায়ার মায়াবী অনলে। মায়ের সারামুখী হাসির উজ্জ্বল প্রভা ছড়িয়ে পড়ল এই ভেবে মাকে ফোন দিতে আর আন্টির ফোনের ভরসা করা লাগবে না। সে মহলের বাইরে গিয়ে একটি প্রকাণ্ড গাছের আড়ালে গিয়ে হেলান দিয়ে দাঁড়ালো। মা তফুরাকে ফোন দিল। আলুথালু হয়ে নাকি সুরে সব জানালো। তাকে আসার বিষয়টিও বলল শাহের কথা বলে, এবং প্রসঙ্গক্রমে বলল, জানো আম্মা, আমি যেই বাড়িতে থাকি তোমাকে তো আগেই বলছি, তারা একলাই থাকে এই বাড়িতে। বাড়িটির নাম মায়ামহল। বিশাল ধনী তারা। তুমি আসলেই নিজ চোখে দেখবে তোমার মেয়ের কি আরামদায়ক জীবনযাপন। তুই না বললেও আমি আইতাম রে মা। তোর মুখে এত প্রশংসা শুনি তাদের, এখন নিজ থেকেই তাদেরকে দেখার ইচ্ছা জাগছে মনে। মায়ের মুখে নিজের আশার কথা শুনে এক বাক্যে রাজি হয়ে গেল তফুরা। তার আনন্দ যেন আর ধরে না। মায়া আরো বলল তার মাকে, আরে আম্মা জানো, তোমাকে বলছি না এদের বাড়িতে দুজন কর্মচারী মারা গেল একই রকম অসুস্থতায়, সেম কারণে। এদের দুই বাড়ি পর আর একটা ছেলেও মারা গেল। কি অদ্ভুত না? সে আবার আমার পেছনে ঘুরতো। এখন এই তিনজনের মৃত্যু নিয়ে আমার মাথায় একটা বিষয় চরকির মতো ঘুরছে। তোর মাথায় তো কত কিছুই ঘুরে। আগে বলতো, তোর কোমরের তাবিজটা ঠিকঠাক আছে তো? আছে তো আম্মা। খবরদার, একদম খুলবি না কইলাম। মায়ের সাবধানী বাণী শুনে মায়া আরো সাবধানী হয়ে ওঠে। জামার উপর দিয়ে হাত বুলিয়ে তাবিজটি আছে কিনা চেক করে নেয়। একদিন মায়া কলেজে যাওয়ার সময় দেখতে পেল বাড়ির গেট দিয়ে দুজন ভিক্ষুক ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু হারিস পালোয়ান কিছুতেই ঢুকতে দিচ্ছে না তাদের। মায়া এমন বিষয় আরো দুবার দেখেছিল, কিছু মনে করেনি, কিন্তু আজ তার খারাপ লাগছে। সে থমকে দাঁড়ালো, জিজ্ঞেস করলো হারিসকে, এদেরকে ভেতরে যেতে দিন, নইলে আপনি গিয়ে চাল এনে দিন। হারিস অধিকার সুলভ কণ্ঠে বলল, বেগম সাহেবার মানা। মায়া মনে মনে উপহাস করে বলল, কারি কারি ধন সম্পদ এদের, অথচ গরিবদের অনাহারীদের দেয় না কেন? এত কৃপণ বলেই মনে হয় কিছু জোটাতে পেরেছে। মায়া ভিক্ষুকদের দাঁড় করিয়ে নিল। নিজে ভেতরে গিয়ে কুমকুমকে বলে লুকিয়ে বেশ কিছু চাল নিল একটা পরিত্যক্ত কৌটায়, এনে দিয়ে ভিক্ষুক দুজনকে বিদায় করে দিল। তারা মায়াকে দোয়া করতে করতে দুর্বল পায়ে চলে যেতে লাগলো। হঠাৎ মায়ের এহেন কাণ্ডে হারিস রেগে গেল মায়ের উপরে। উদ্ধত আচরণ করল মায়ের সাথে। দুদিনের আশ্রিতা বলে তাচ্ছিল্য করতেও কার্পণ্য করল না। বেগম সাহেবাকে জানিয়ে তাকে বের করার ব্যবস্থা করবে বলে হুমকি দিল। মায়া নীরব থেকে কলেজে চলে গেল। ফিরে এসে দেখল আঞ্জুমান আরা অন্যদিনের মতোই স্বাভাবিক আচরণ করছে তার সাথে। মায়া স্বস্তির দম ছাড়ল। হারিস তার বিরুদ্ধে নালিশ করেনি বলে তার একদিন পরে হারিস অসুস্থ হলো। অল্প জ্বর, গা জ্বালা পোড়া, ব্যথা শুরু হলো তার। ডক্টর ডাকা হলো দ্রুত। ঔষধ দিল ডক্টর সেরে যাবে বলে। শাহের, জুবায়ের সবাই হারিসের তদারকি করছে সারাক্ষণ, এমনকি বেগম সাহেব বা আঞ্জুমানাও। তবুও 3 দিন পরের রাতে নিজের বিছানায় ছটফট করতে করতে হারিস মারা গেল। মহলের সবাই নির্বাক হয়ে গেল। মহলে হচ্ছেটা কি এসব? লোক পাঠিয়ে সেই ডক্টরকে ডাকা হলো। শাহের, জুবায়ের তাকে বলল, আপনাকে এখনই পুলিশে দেব। ভেজাল মেডিসিন দিয়ে নিরপরাধ মানুষকে মেরে ফেলেছেন। বাতেন ও হানিফকেও আপনি মেডিসিন দিয়েছেন। মাহবুবকেও মনে হয় একই মেডিসিন দিয়েছেন। ডক্টর ভরকে গেল, তবুও আত্মবিশ্বাসী সুরে বলল, আমার মেডিসিনে ভেজাল আছে, প্রমাণ হলে আমি নিজেই ফাঁসিতে ঝুলব। ওই খোদার নামে শপথ করে বলছি, ওদের মৃত্যু অন্য কারণে হচ্ছে। সেই রহস্য উদ্বোধন করুন পারলে। শাহের, জুবায়ের মেডিসিনগুলো পরীক্ষা করে আনলো ল্যাবে লোক পাঠিয়ে। জানা গেল মেডিসিন নির্ভেজাল, মেয়াদ উত্তীর্ণ নয়। ডক্টরকে সসম্মানে ছেড়ে দিল শাহের। হারিসের পরিবারকে খবর দেওয়া হলো। তারা এসে হারিসের লাশ নিয়ে গেল। হারিসের অধ্যায় শেষ হয়ে গেলেও তার রেশ রয়ে গেল। রুস্তম ও পরশ অসহায়ের মতো বসে রইল গেটের পাশে বড় চৌকিটার মাঝে। তারা দুজন হারিসের সঙ্গে কাটানো ভালো সময়গুলো মনে করতে লাগলো। দুঃখী দুঃখী কণ্ঠে পরশ ভেজা চোখ দুটো ঢোলে মুছে নিল কাদের গামছাটি দিয়ে। তার আবেগাপ্লুত মন দেখে রুস্তম বলে উঠল অনুযোগের স্বরে, মায়ের নামের এই সিমড়িটা এটাই অলক্ষী, কুপা, সরনাময়ী, এরা সবাইকে মায়েরা দেয়। কিন্তু কেমন জানি এই সিমড়ি পাইতে গেল। এই মনীষী আসার পর হতেই বাতেন, হানিফ, হারিস মরে গেল। মরল ওই বাড়ির মাহবুব। পরশ অবাক চোখে চেয়ে বলল,